ইসরায়েলকে লক্ষ্য করে এক ঝাঁক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। হামলার পরপরই সাইরেন বেজে ওঠে ইসরায়েলে। বাংকারে লুকানোর চেষ্টায় ছোটাছুটি শুরু করে সাধারণ মানুষ। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, ইসরায়েল যদি ইরানে হামলা বন্ধ করে তাহলে ইরানের প্রতিক্রিয়াও বন্ধ হবে। ইরানি গণমাধ্যমের তথ্য অনুযায়ী ইসরায়েলি হামলায় দেশটিতে বহু মানুষ নিহত ও আহত হয়েছেন। অপরদিকে ইরানের হামলায় ইসরায়েলে এখন পর্যন্ত কমপক্ষে ১৩ জন নিহত ও ৩৮০ জন আহত হয়েছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, পরিস্থিতি নিরসনে অনেক ফোনালাপ ও বৈঠক চলছে, যদিও মার্কিন প্রশাসন এখনও কূটনৈতিকভাবে কী করছে সে বিষয়ে প্রকাশ্যে কিছু বলেনি। জানা গেছে, সাম্প্রতিক দিনগুলোতে যুক্তরাষ্ট্র তাদের কূটনৈতিক উপস্থিতি কিছু দেশে কমিয়ে আনে। ধারণা করা হচ্ছে ইরানি সামরিক স্থাপনাগুলোর উপর হামলা হবে। এই আশঙ্কায় মার্কিন সামরিক বাহিনীও সতর্ক অবস্থানে রয়েছে যদি পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তবে যুক্তরাষ্ট্র স্পষ্ট করে জানিয়েছে, তারা চায় না ইসরায়েল ইরান সংঘাত আরও বাড়ুক। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র শনিবার জানান, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে মার্কিন ইরান আলোচনা ওমানে রোববার অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা বাতিল হয়েছে। তবুও যুক্তরাষ্ট্র এখনও আলোচনা চালিয়ে যেতে আগ্রহী এবং প্রস্তুত। ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন, ইরান ও ইসরায়েলের মধ্যে পরিস্থিতি শান্ত করতে অনেক ফোন কল ও বৈঠক চলছে। এটাই প্রথমবারের মতো বিশ্ববাসী শুনছে, কারণ মার্কিন প্রশাসন প্রকাশ্যে এখনো কিছু বলেনি যে তারা কূটনৈতিকভাবে কী করছে। বিগত কয়েকদিনে যুক্তরাষ্ট্র কয়েকটি দেশে তাদের কূটনৈতিক উপস্থিতি কমিয়ে এনেছে, কারণ তারা ধারণা করছিল ইরানের সামরিক স্থাপনায় হামলা হতে পারে। এছাড়াও পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কায় যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী নিজেদের সামান্য উচ্চতর সতর্কতায় রেখেছে। তবে এটা বলা হচ্ছে, যুক্তরাষ্ট্র সরকার এই সংঘাত আরও বাড়তে দিচ্ছে না। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের একজন মুখপাত্র সাংবাদিকদের বলেন, যদিও চলমান সংঘাতের কারণে রবিবার ওমানে নির্ধারিত যুক্তরাষ্ট্র ইরান আলোচনা বাতিল করা হয়েছে, তবে যুক্তরাষ্ট্র এখনও আশা করছে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে এই আলোচনা চলতে পারে এবং তারা আলোচনায় অংশ নিতে প্রস্তুত রয়েছে। ইরান এবার মিসাইল বৃষ্টি ছুটছে ইসরায়েলকে লক্ষ্য করে, আর তাতে ইসরায়েলের ক্ষয়ক্ষতির পরিমাণ ব্যাপক বলে জানা গেছে। ইরানের রাতভর চালানো হামলায় হাইফা ও তেল আবিব শহরের বিভিন্ন অবকাঠামোয় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। ইরানের এসব হামলায় ইসরায়েলে কমপক্ষে 10 জন নিহত হয়েছে বলে খবর প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। রোববার ইরানের হামলায় ধ্বংস হওয়া বিভিন্ন স্থান পরিদর্শন করতে যান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ধ্বংসস্তূপ পরিদর্শনকালে তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট লেখেন। পোস্টে নেতানিয়াহু লেখেন, ইসরায়েলি নারী, শিশু ও নিরপরাধ সাধারণ মানুষকে হত্যা করার জন্য খুব বড় মূল্য দিতে হবে ইরানকে, আর তা খুব শিগগিরই ঘটবে। আমি এখন ঘটনাস্থলে আছি উদ্ধারকারী দল ও ফ্রন্ট কমান্ডের সঙ্গে। ইসরায়েলের জনগণের পক্ষ থেকে আমরা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহানুভূতি জানাচ্ছি। তিনি আরও বলেন, আবার সবাইকে বলছি, আপনারা নির্দেশনা মেনে চলুন, এতে জীবন রক্ষা পায়। আমরা এখন টিকে থাকার লড়াইয়ে আছি, এক নির্মম শত্রুর বিরুদ্ধে যারা আমাদের ধ্বংসের পরিকল্পনা করছে। নেতানিয়াহু বলেন, আমাদের সেনারা ও পাইলটরা সাহসের সঙ্গে তাদের কাজ করে চলছেন ইরানে। এটি আমাদের বেঁচে থাকার যুদ্ধ। আমরা তাদের উপর আরও কঠিন আঘাত হানব এবং আমরাই জয়ী হব। ইরানের হামলায় ধ্বংসস্তূপ পরিদর্শনের নেতানিয়াহুর সঙ্গে যারা ছিলেন, নাম প্রকাশ না করে তাদের একজন উদ্ধৃতি দিয়ে বিভিন্ন গণমাধ্যমে লিখেছে, ধ্বংসস্তূপ দেখে আঁতকে উঠেছে নেতানিয়াহু এবং তার সঙ্গীরা।
কেননা কিছু কিছু স্থাপনায় ইরানের হামলা ভয়ঙ্কর ক্ষতিসাধন করেছে, যা নেতানিয়াহুকে আরও কঠোর প্রতিশোধে উৎসাহিত করতে পারে বলে মত প্রকাশ করেছে বিশ্লেষকরা। এদিকে ইসরায়েলে ইরানের হামলার জেরে আটকে গেল বেনিয়ামিন নেতানিয়াহুর ছেলের বিয়ে। টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে জানানো হয়েছে, সোমবার নেতানিয়াহুর পুত্র অ্যাভনের বিয়ের অনুষ্ঠান ছিল। তবে চলমান সংঘাতের প্রেক্ষাপটে বিয়ে স্থগিত করতে বাধ্য হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। খবরে বলা হয়, চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে এই বিয়ের আয়োজনকে কেন্দ্র করে সমালোচনার ঝড় ওঠে। বিয়ে আয়োজনের সময় গাজায় ইসরায়েলি জিম্মিদের মুক্ত না হওয়ার বিষয়টি তুলে ধরে বিরোধীরা ক্ষোভ প্রকাশ করে। এরই মধ্যে শুক্রবার ইসরায়েল ইরানে বড় ধরনের সামরিক অভিযান চালায়, যার লক্ষ্য ছিল পারমাণবিক স্থাপনা, সামরিক ঘাঁটি, ক্ষেপণাস্ত্র কেন্দ্র ও শীর্ষ নিরাপত্তা কর্মকর্তারা। এর পাল্টা জবাবে ইরানও হামলা শুরু করে, যা ইসরায়েল জুড়ে জরুরি অবস্থা সৃষ্টি করেছে। বোমা হামলার সাইরেন বেজে ওঠে, সাধারণ মানুষ আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেয়। এমন অবস্থায় ছেলের বিয়ের অনুষ্ঠানের আয়োজন করতে সাহস পাচ্ছে না নেতানিয়াহু, এমন খবরই প্রকাশ করেছে কিছু কিছু গণমাধ্যম। জানা গেছে, তেল আবিব থেকে ৩০ কিলোমিটার উত্তরে ইয়াকুমে এভনের বিয়ে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। বিয়ে উপলক্ষে নেওয়া হয়েছিল ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। সোমবার কিবুৎজ ইয়াকুমের ১.৫ কিলোমিটার রেডিয়াস পর্যন্ত আকাশসীমাও বন্ধ ঘোষণা করা হয়েছিল। তবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জেরে শেষ পর্যন্ত বিয়ে স্থগিত করতে বাধ্য হন নেতানিয়াহু। ইসরায়েলি পুলিশ জানিয়েছে, ইরানের হামলায় এখন পর্যন্ত ১০ জন নিহত এবং ১৮০ জন আহত হয়েছে। এছাড়া অন্তত ৭ জন নিখোঁজ। ধারণা করা হচ্ছে তারা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। এদিকে ইসরায়েলের হামলার প্রতিক্রিয়ায় তেহরান পারমাণবিক আলোচনা বাতিল করেছে, যা যুক্তরাষ্ট্র সংঘাত থামানোর একমাত্র কূটনৈতিক উপায় হিসেবে উল্লেখ করেছিল। অন্যদিকে প্রধানমন্ত্রী নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান যা দেখেছে সেটি কিছুই না, আসল প্রতিশোধ আসবে আগামী দিনে। দুদেশের এই অবস্থানে আন্তর্জাতিক সম্প্রদায় যুদ্ধ বন্ধে কূটনৈতিক সমাধানের আহ্বান জানাচ্ছে। তবে মাঠের পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যাচ্ছে। ইসরায়েলের উত্তরাঞ্চলীয় শহর হাইফা শহরটি নিশানা করে শনিবার ইরানের ক্ষেপণাস্ত্র ছোড়ার খবর ওয়াশিংটন পোস্ট সহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে এসেছে। খবরে হাইফায় বিস্ফোরণের শব্দ শুনতে পাওয়ার তথ্য জানানো হয়। খবরে আরও বলা হয়, হাইফার উত্তরের কিছু শহরেও গতকাল ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে। হাইফায় ইরানের হামলা নিয়ে নানা ধরনের তথ্য পাওয়া যাচ্ছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দাবি করা হয়, গতকাল ১০০টিরও বেশি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দিকে ছোড়া হয়, যার লক্ষ্য ছিল হাইফা ও তেল আবিব। চ্যানেল 12, টাইমস অফ ইসরায়েল সহ ইসরায়েলি গণমাধ্যমে হাইফায় বিস্ফোরণ, বড় ধরনের অগ্নিকাণ্ডের খবর দিয়ে বলা হয়েছে এগুলো ক্ষেপণাস্ত্র হামলার প্রভাব। হাইফা ইসরায়েলের তৃতীয় বৃহত্তম শহর, কিন্তু ইসরায়েলের উত্তরাঞ্চলের উপকূলীয় এই শহরটি কেন গুরুত্বপূর্ণ, কেনই বা ইরানের লক্ষ্যবস্তু হাইফা? ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, হাইফায় ইসরায়েলের একটি গুরুত্বপূর্ণ নৌ ঘাঁটি আছে। এছাড়া এখানে বেশ কিছু তেল শোধনাগার ও বহু রাসায়নিক কারখানা আছে। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের সবচেয়ে বড় তেল শোধনাগার হাইফা এলাকায় অবস্থিত। হাইফা শতাব্দীর পর শতাব্দী ধরে একটি বন্দর হিসেবে ব্যবহৃত হয়ে আসছে বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়। এতে বলা হয়, হাইফা ইসরায়েলের প্রধান গভীর সমুদ্র বন্দর। ইসরায়েলের সামুদ্রিক বাণিজ্যের একটি বড় অংশ এখান থেকে পরিচালিত হয়। ইসরায়েলের মোট পণ্য পরিবহনের প্রায় অর্ধেকই এই বন্দর দিয়ে পরিবাহিত হয়। বাণিজ্যিক কার্যক্রম নির্বিঘ্ন রাখতে হাইফায় আয়রন ডোম স্থাপন সহ নানা প্রতিরক্ষামূলক ব্যবস্থা ইসরায়েল গ্রহণ করে রেখেছে বলে জানায় রয়টার্স। ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, হাইফায় অবস্থিত নৌঘাঁটি, তেল শোধনাগার ও রাসায়নিক কারখানাগুলো তেল আবিবের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত। হাইফায় ইরানি হামলা প্রত্যাশিত ছিল বলে উল্লেখ করেছে আল জাজিরা। কারণ হিসেবে বলা হয়েছে, এই শহরে গুরুত্বপূর্ণ গ্যাস অবকাঠামো রয়েছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, বিশেষ করে হাইফায় ইরানের হামলা এই ইঙ্গিত দেয় যে তেহরান তার অঙ্গীকার অনুযায়ী পাল্টা জবাব দিচ্ছে। কারণ তেহরান বলেছিল, ইসরায়েল যদি ইরানের বেসামরিক অবকাঠামো বা জ্বালানি স্থাপনায় হামলা চালায়, তাহলে তারাও ঠিক একই রকম জবাব দেবে।
এই যুদ্ধ শুরু হলো এমন এক সময়ে যখন ইসরায়েল ভেতরে ও বাইরে নানা চাপের মুখে পড়েছে। সেনাবাহিনীতে লোকবলের অভাব দেখা দিয়েছে, কারণ সাধারণ ধর্মনিরপেক্ষ নাগরিকদের উপর যুদ্ধের পুরো বোঝা চাপছে। অথচ আলট্রা অর্থোডক্স ইহুদিরা এর দায় নিচ্ছেন না। এ নিয়ে জনগণের মধ্যে ক্ষোভ বাড়ছে। অন্যদিকে হামাসের সঙ্গে জিম্মি বিনিময় বা ইসরায়েলি বন্দীদের ছাড়িয়ে আনার আলোচনা থমকে আছে। বিশ্লেষকরা বলছেন, ইরানের সঙ্গে সরাসরি যুদ্ধ শুরু হয়ে যাওয়ার পর ধারণা করা হচ্ছে গাজায় চলমান সহিংসতা বন্ধ করা বা ইসরায়েলি বন্দীদের উদ্ধারের চেষ্টা পুরোপুরি পরিত্যক্ত হয়ে গেছে। ইসরায়েল এখন আন্তর্জাতিকভাবে ক্রমেই একঘরে হয়ে পড়ছে। প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। ইরান এবার আটঘাট বেঁধেই নেমেছে বলে ধারণা করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। বিশেষ করে ইরানের প্রতি তুরস্কের সমর্থন, চীন আর রাশিয়ার প্রযুক্তি ব্যবহারের আশ্বাস খামেনির শক্তিকে আরও বাড়িয়ে দিয়েছে বলে মন্তব্য ভাসছে বিভিন্ন সমাজ মাধ্যমে। שום דבר לא ירתיע אותנו. אנחנו באמת לא ביקשנו את המלחמה הזאת. এদিকে ইসরায়েলে হামলা জোরদার করেছে ইরান। বিভিন্ন সূত্র মতে এবার রাশিয়ার ভয়ঙ্কর মিসাইল আর চীনের প্রযুক্তি ব্যবহার করে বড় ধরনের পরিকল্পনা করতে যাচ্ছে তেহরান। আর বিষয়টি অনুমান করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাড়াহুড়ো করে ইরান ইসরায়েলকে শান্তি চুক্তিতে আনার ঘোষণা দিয়েছে। ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প বলেছেন তিনি এরই মাঝে ফোনালাপ শুরু করেছেন এবং সেই চুক্তি হবেই। বিবিসি জানায়, ট্রাম্প বলেছেন এই শান্তি তাঁরই উদ্যোগেই প্রতিষ্ঠিত হবে। বারবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প বলেন ইরান ও ইসরায়েলের উচিত একটি চুক্তিতে পৌঁছানো এবং সেই চুক্তি হবেই। তিনি আরও বলেন, এখন প্রচুর ফোন কল হচ্ছে, অনেক বৈঠক হচ্ছে, আমি অনেক কিছু করি কিন্তু কেউই সেগুলোর কৃতিত্ব দেয় না। তবে সমস্যা নেই, জনগণ সব বুঝে। ট্রাম্প তার এই মন্তব্য ভারত পাকিস্তান সীমান্ত উত্তেজনা প্রশমনে নিজের মধ্যস্থতাকারী ভূমিকার কথা তুলে ধরেন। সে সঙ্গে তিনি ইউক্রেন, রাশিয়া এবং ইসরায়েল হামাস সংঘাতে যুদ্ধবিরতির আলোচনা পরিচালনায় যুক্তরাষ্ট্রের বর্তমান ভূমিকাও উল্লেখ করেন। যদিও এসব আলোচনায় এখনো পূর্ণ যুদ্ধবিরতি কার্যকর হয়নি, তবে তিনি দাবি করেন শান্তি প্রক্রিয়া এগিয়ে চলছে। এই মন্তব্যের মধ্যেই ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটছে। দুই দেশের মধ্যে উত্তেজনা তুঙ্গে এবং অঞ্চল জুড়ে উদ্বেগ বাড়ছে। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের এই মন্তব্য শান্তি প্রত্যাশার ইঙ্গিত দিলেও বাস্তবতা ভিন্ন এবং সমঝোতা সহজ নয়। তবু আন্তর্জাতিক কূটনীতিতে এমন বার্তা সংঘাত নিরসনে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। এদিকে তেহরানে ইরানের পারমাণবিক প্রকল্পের অবকাঠামো ও লক্ষ্যবস্তুকে বড় ধরনের বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। প্রায় 50টি যুদ্ধবিমান দিয়ে এই হামলা চালানো হয় বলে জানিয়েছে ইসরায়েলি বিমান বাহিনী। রাতভর এই অভিযান চালানো হয়, যা পরিচালিত হয়েছে ইসরায়েলি গোয়েন্দা বিভাগের নির্দেশনা অনুযায়ী। ידענו שיהיו מחירים והם ממחישים את הסיבה לכך שפעלנו עכשיו לפני שיהיה מאוחר מדי. ইসরায়েলি বিমান বাহিনী তাদের ভেরিফাইড ফেসবুক পেজে শেয়ার করা এক বিবৃতিতে বলেছে, অপারেশন রাইজিং লায়ন নামে পরিচালিত এই অভিযানে তারা এখন পর্যন্ত 170টিরও বেশি লক্ষ্যবস্তু এবং 720টিরও বেশি সামরিক অবকাঠামো ধ্বংস করেছে, যার বড় অংশ ছিল পারমাণবিক অস্ত্র উন্নয়নের সাথে সম্পৃক্ত। בתחילת המבצע איבדנו אזרחים מפגיעות של טילים. ליבי עם משפחות ההרוגים והנפגעים. বিবৃতিতে বলা হয়, শুধু তেহরানে চালানো বিমান হামলায় লক্ষ্য করা হয় ইরানি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর, পারমাণবিক প্রকল্প পরিচালনাকারী এসপিএনডি সদর দপ্তর এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থান যেখানে ইরান সরকার গোপনে পারমাণবিক নথিপত্র সংরক্ষণ করছিল। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, আমরা ইরানের পারমাণবিক হুমকির কেন্দ্রে আঘাত হেনেছি, তাদের অস্ত্র উৎপাদনের জন্য প্রয়োজনীয় উপাদান ও সক্ষমতাগুলো ধ্বংস করেছি। এদিকে ইরান বলছে তারা ইসরায়েলের হামলার উপযুক্ত জবাব দিচ্ছে এবং তাদের প্রতিরক্ষা শক্তি সক্রিয় রয়েছে। দুদেশের এই পাল্টাপাল্টি হামলার মধ্যে আন্তর্জাতিক মহল অবিলম্বে শান্তিপূর্ণ সমাধান খোঁজার আহ্বান জানিয়েছে। Must never be attacked regardless of the context or circumstances, as it could harm both people and the environment. ইসরায়েল সরকার এক বিবৃতিতে জানিয়েছে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলের দিকে প্রায় 200টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছোড়া হয়েছে। এর ফলে ইসরায়েলের 22টি এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত গত 2 দিন ধরে তীব্র আকার ধারণ করেছে। ইরানি গণমাধ্যমের দাবি অনুযায়ী ইসরায়েলের বিমান হামলায় অন্তত 80 জন নিহত হয়েছেন, যাদের মধ্যে 20 জন শিশু রয়েছে। আহতের সংখ্যা 800 ছাড়িয়েছে। এই প্রেক্ষিতে ইরান পাল্টা হামলা চালাচ্ছে ইসরায়েলে। رژیم صهیونیستی اشتباه بزرگی کرد. এদিকে রোববার বিকেলে ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইরান। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম নিশ্চিত করেছে ইসরায়েলের দিকে নতুন করে 50টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এবারই প্রথম দিনের আলোয় হামলা শুরু করেছে ইরান। ইসলামিক রিপাবলিকের সামরিক মুখপাত্র বলেছেন, ইরানের পরবর্তী হামলাগুলো আরও কঠিন এবং বড় পরিসরে চালানো হবে। موج‌های جدید عملیات تهاجمی نیروی هوافضای سپاه پاسداران انقلاب اسلامی ইরান থেকে আরও ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে শনাক্ত করেছে ইসরায়েলি সেনাবাহিনী। সিএনএন জানায়, নতুন এই ক্ষেপণাস্ত্রের ঢেউ ইসরায়েলের শহরগুলোতে পৌঁছানোর আগেই বাসিন্দাদের সতর্ক করে দিয়েছে তারা। ইরান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর দেশজুড়ে নাগরিকদের বিভিন্ন আশ্রয়স্থলের কাছাকাছি থাকতে বলেছে ইসরায়েলের নিরাপত্তা বাহিনী। খবরে বলা হয়, ইসরায়েল ডিফেন্স ফোর্সেস জানিয়েছে ইরানের হুমকি প্রতিরোধে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে। তেল আবিব শহরে সাইরেন বাজানো হচ্ছে। מצהירים ומפתחים, אבל בעיקר אני כאן כדי לעודד את רוחו של עם ישראל. এক বিবৃতিতে আইডিএফ জানায়, হোম ফ্রন্ট কমান্ড এখন দেশের সব বাসিন্দাকে নিরাপদ স্থানের কাছাকাছি থাকতে নির্দেশ দিয়েছে। জনসমাগম এড়াতে এবং বাইরে চলাচল যতটা সম্ভব কমাতে বলা হয়েছে। এদিকে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমও নিশ্চিত করেছে ইসরায়েলের দিকে নতুন করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এবারই প্রথম দিনের আলোয় হামলা শুরু করেছে ইরান। পরবর্তী হামলাগুলো আরও কঠিন এবং বড় পরিসরে চালানো হবে বলে ঘোষণা দিয়েছে ইসলামিক রিপাবলিকের সামরিক মুখপাত্র। گسترده و مخربتر ادامه خواهد یافت. আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, শনিবার রাতে ইরান প্রায় 80টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে, যার মধ্যে কিছু ক্ষেপণাস্ত্র হাইফার তেল শোধনাগারে আঘাত এনেছে। এই হামলায় ইয়েমেনের হুতি বিদ্রোহীরা অংশ নিয়েছে বলে দাবি করা হচ্ছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি বলেন, জায়োনিস্ট শাসক গোষ্ঠী আন্তর্জাতিক আইনের একটি নতুন রক্তরেখা অতিক্রম করেছে। তারা ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে। ইসরায়েল এখন ইরানের ইস্পাহান প্রদেশের একটি প্রতিরক্ষা স্থাপনা এবং সিরাজের একটি ইলেকট্রনিক্স কারখানা লক্ষ্য করে হামলা চালাচ্ছে বলে খবর পাওয়া গেছে। ইরানে কার্যকর আক্রমণ চালাতে ভোল বদল করে অনেক আগেই ঢুকে পড়েছিল ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সদস্যরা। ইসরায়েলের সংবাদ মাধ্যম দ্য জেরুজালেম এমন খবর আগেই প্রকাশ করেছে। সেই খবরের সত্যতা পাওয়া গেল ইরানের হাতে মোসাদের 2 গোয়েন্দা সদস্য আটক হওয়ার ঘটনায়। এবার ইরান এই গোয়েন্দা সদস্যদের তুরুপের তাস হিসেবে ব্যবহার করতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। বোদ্ধাদের মতে কয়েকদিন আগেই ইরানের হাতে এসেছে ইসরায়েলের বেশ কিছু গোপন নথি, যা সাংকেতিক বিষয়গুলো উদ্ধার করার জন্য মোসাদের এই সদস্যদের ব্যবহার করা হতে পারে। কেবল তাই নয়, মোসাদের 2 সদস্যকে জিম্মি করে নেতানিয়াহুকে অনেক বিষয়ে জব্দ করার প্রক্রিয়াও ইরানের হাতে চলে এসেছে বলে ধারণা করছেন সমরবিদরা। ইরান ও ইসরায়েলের মধ্যে তৃতীয় দিনের মতো চলমান উত্তপ্ত পরিস্থিতির মধ্যে ইরানি পুলিশ দাবি করছে, মোসাদ গোয়েন্দা সংস্থার সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহে 2 ব্যক্তিকে গ্রেপ্তার করেছে তারা। দেশটির সংবাদ সংস্থা তাসনিম এক প্রতিবেদনে জানিয়েছে, তেহরানের পশ্চিমাঞ্চলের আলবোর্স প্রদেশে অভিযান চালিয়ে এই 2 ব্যক্তিকে আটক করা হয়। তাসনিমের প্রতিবেদনে আরও বলা হয়, মোসাদের সন্ত্রাসী দলের 2 সদস্য যারা বোমা, বিস্ফোরক, বুবি ট্র্যাপ এবং ইলেকট্রনিক সরঞ্জাম তৈরি করছিল, তাদের গ্রেপ্তার করা হয়েছে। ইরানি পুলিশের একজন মুখপাত্র আরও জানিয়েছেন, আটককৃতরা একটি গোপন ঘাঁটি থেকে কাজ চালিয়ে যাচ্ছিল এবং তারা সরাসরি ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তার প্রতি হুমকি হয়ে উঠছিল। সংবাদ মাধ্যম রয়টার্স জানিয়েছে, সাম্প্রতিক সময়ে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক কার্যক্রম নিয়ে নতুন করে উদ্বেগ প্রকাশ করেছে। এরই মধ্যে ইরানের ভেতরে মোসাদের সক্রিয় তৎপরতা নিয়ে একাধিক তথ্য প্রকাশ পেয়েছে। বিশেষ করে ইরানের সামরিক ও পারমাণবিক কেন্দ্রে আগুন লাগা, বিস্ফোরণ বা ড্রোন হামলার ঘটনার পরেই এ ধরনের সন্দেহ জোরালো হয়।
সংবাদ মাধ্যম দ্য জেরুজালেম এর তথ্য অনুযায়ী ইসরায়েল বিগত কয়েক বছর ধরে ইরানে একটি দীর্ঘমেয়াদী গোপন অভিযান পরিচালনা করে আসছে। এই অভিযানের আওতায় ইরানের অভ্যন্তরে ড্রোন ঘাঁটি স্থাপন, উন্নত অস্ত্র পাঠানো এবং বিশেষ বাহিনী অনুপ্রবেশের মতো পরিকল্পনাও অন্তর্ভুক্ত ছিল। এসব তৎপরতা ইসরায়েলি সামরিক বাহিনী ও গোয়েন্দা সংস্থা মোসাদের যৌথ সমন্বয়ে পরিচালিত হয়েছে বলে তাদের প্রতিবেদনে দাবি করা হয়। তবে ইরান দাবি করেছে এই দুই ব্যক্তির গ্রেপ্তার হওয়া কেবল একটি বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং একটি গভীর ষড়যন্ত্রের প্রমাণ। ইরানি কর্তৃপক্ষ মনে করছে এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের পেছনে আন্তর্জাতিক সমর্থন রয়েছে এবং তারা এটি আন্তর্জাতিক মঞ্চে উত্থাপন করার জন্য প্রস্তুতি নিচ্ছে। ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী জানিয়েছে আটককৃতদের কাছ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, যা মোসাদের তৎপরতা সম্পর্কে আরও বিস্তারিত জানতে সহায়ক হবে। তেহরানে নিযুক্ত একজন সিনিয়র নিরাপত্তা কর্মকর্তা বলেন, আমরা বিশ্বাস করি বিদেশি শক্তিগুলো ইরানের স্থিতিশীলতা নষ্ট করতে দীর্ঘদিন ধরেই সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে। এই প্রেক্ষাপটে আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনা কেবল দুটি দেশের বিষয় নয়, বরং পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতির উপর এর গভীর প্রভাব পড়তে পারে। ইতোমধ্যেই জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। সংক্ষেপে বলা যায়, মোসাদের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ইরানে দুই ব্যক্তির গ্রেপ্তার শুধু অভ্যন্তরীণ নিরাপত্তার বিষয় নয়, এটি আন্তর্জাতিক রাজনীতির এক বিস্তৃত চিত্রের প্রতিফলন। মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান অস্থিরতায় এই ঘটনা নতুন মাত্রা যোগ করেছে, যা বিশ্বজুড়ে কূটনৈতিক ও নিরাপত্তা বিশ্লেষকদের নজর কাড়ছে। সংঘাত শুরু হওয়ার পর থেকে ইরান মোট ৩৭০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও শতাধিক ড্রোন ইসরায়েলকে লক্ষ্য করে নিক্ষেপ করেছে। সোমবার মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনের খবরে তথ্য জানা গেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, সোমবার সকাল পর্যন্ত এই হামলায় দেশটিতে অন্তত ২৪ জন নিহত ও ৫৯২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক। ইরানি হামলায় ইসরায়েলের অন্তত ৩০টি স্থানে আঘাত হেনেছে বলেও জানানো হয়েছে। অন্যদিকে শুক্রবার থেকে শুরু হওয়া সংঘাতে ইরানে অন্তত ২২৪ জন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এদিকে ন্যাশনাল ইরানিয়ান আমেরিকান কাউন্সিলের প্রধান জামাল আবদি বলেছেন, এখনও ইসরায়েলের বিরুদ্ধে খুব বেশি কিছু করেনি ইরান। ইসরায়েলের বিরুদ্ধে খুব বেশি প্রতিশোধমূলক কিছুই করেনি বলে দাবি তার। তিনি আল জাজিরাকে বলেন, ইরান এখন পর্যন্ত আমেরিকার ঘাঁটি বা সেনাদের উপর কোনো হামলা চালায়নি। এটা প্রমাণ করে যে ইরান এখনও সংযম দেখাচ্ছে। তিনি আরও বলেন, ইরান এখন পর্যন্ত হরমুজ প্রণালীও বন্ধ করেনি, আবার এখনও বলেনি যে তারা পরমাণু নিষ্ক্রিয়করণ চুক্তি থেকে বেরিয়ে যাচ্ছে বা সব পরিদর্শকদের বের করে দিচ্ছে। তারা এসব সিদ্ধান্তে সহযোগিতা কমিয়েছে ঠিকই, কিন্তু এখনও পুরোপুরি তা বন্ধ করেনি। ভবিষ্যতে যেন সমাধানের রাস্তা খোলা থাকে সে চেষ্টাই করছে ইরান। জামাল আবদি বলেন, এই সংযম কতদিন থাকবে তা বলা মুশকিল। অনেকে ভাবছে যদি ইসরায়েল ইরানের পরমাণু স্থাপনায় হামলা করে তাহলে ইরান হয়তো শেষ পর্যন্ত পরমাণু বোমা বানানোর সিদ্ধান্ত নিয়ে ফেলবে, যা তারা গত ৩০ বছরেও করেনি। সম্প্রতি ইরান ইসরায়েলের ২ জন গুপ্তচরকে আটক করেছে। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে কাজ করার অভিযোগে ইসমাইল ফিকরি নামে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। সোমবার এই মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে। ইরানের বিচার বিভাগের সংবাদ মাধ্যম মিজান অনলাইন জানায়, দেশটির সুপ্রিম কোর্ট ফিকরির বিরুদ্ধে মোসাদের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগ প্রমাণিত হওয়ার পর তাকে মৃত্যুদণ্ড দেয়। প্রতিবেদনে বলা হয়, ইসমাইল ফিকরি ইরানের শত্রু রাষ্ট্রগুলোর কাছে গোপন ও সংবেদনশীল তথ্য সরবরাহ করেছিলেন। তদন্তে জানা গেছে তিনি মোসাদের ২ জন কর্মকর্তার সঙ্গে সরাসরি যোগাযোগ করেছিলেন। মিজান অনলাইন আরও জানিয়েছে, এই মৃত্যুদণ্ড মোসাদের গোয়েন্দা কার্যক্রমের জন্য একটি গুরুতর ধাক্কা হিসেবে বিবেচিত হচ্ছে।
এদিকে রাশিয়া, চীন, তুরস্কের পর ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিয়েছে পরমাণু শক্তিধর দেশ পাকিস্তানও। এনডিটিভি জানায়, যদি ইরানের উপর পরমাণু বোমা ফেলে তাহলে পাকিস্তান ইসরায়েলের উপর পরমাণু হামলা চালাবে বলে জানিয়েছেন ইরানের এক শীর্ষ সেনা কর্মকর্তা। ইরানি রেভলিউশনারি গার্ডের জেনারেল মোহসেন রেজাই এমন বক্তব্য দিয়েছেন। জেনারেল রেজাই বলেন, পাকিস্তান আমাদের বিশ্বাস দিয়েছে, যদি ইসরায়েল ইরানে পরমাণু বোমা ফেলে তাহলে তারা ইসরায়েলের উপর পরমাণু হামলা চালাবে। তিনি আরও জানান, পাকিস্তান ইরানের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে এবং মুসলিম বিশ্বকে এক হওয়ার আহ্বান জানিয়েছে। রেজাই দাবি করেন, ইরানের কাছে কিছু গোপন শক্তি বা সামরিক সক্ষমতা রয়েছে যা এখনও প্রকাশ করা হয়নি। পাকিস্তানের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে পরমাণু অস্ত্র ব্যবহারের বিষয়ে কিছু বলা হয়নি, তবে তারা ইসরায়েলের বিরুদ্ধে ইরানকে সমর্থন জানিয়েছে। এ ধরনের আশ্বাস আদৌ বাস্তবসম্মত কিনা তা নিয়ে অনেকেই সন্দেহ প্রকাশ করছেন, কারণ এই সংকটে অনেক দেশ জড়িত এবং বেশিরভাগ ক্ষেত্রেই এমন মন্তব্য কূটনৈতিক সমর্থনের অংশ হিসেবে দেখা হচ্ছে, সরাসরি সামরিক হস্তক্ষেপ হিসেবে নয়। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইসরায়েল ও ইরানের মধ্যে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করছেন। তবে এক হুঁশিয়ারিতে তিনি বলেন, যদি ইরান যুক্তরাষ্ট্রকে আক্রমণ করে তাহলে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি এমনভাবে ঝাঁপিয়ে পড়বে যা আগে কেউ কখনো দেখেনি। এদিকে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেন, ইসরায়েলের হাতে পরমাণু অস্ত্র থাকা নিয়ে পশ্চিমা বিশ্বকে চিন্তা করা উচিত। তারা যেভাবে ইসরায়েলকে সমর্থন করছে তাতে শুধু এই অঞ্চল নয়, গোটা বিশ্বের জন্য বিপদের আশঙ্কা তৈরি হয়েছে। ইসরায়েলকে একটি দাঙ্গাবাজ রাষ্ট্র উল্লেখ করে খাজা আসিফ বলেন, ইসরায়েলের কর্মকাণ্ড পুরো অঞ্চলকে আগুনে পুড়িয়ে ফেলতে পারে। মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন মোড় নিয়েছে। ইরান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, তারা আর পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র কিংবা পশ্চিমাদের সঙ্গে কোনো আলোচনা চালাবে না, বরং তেহরান এখন যুদ্ধপথেই হাঁটার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে দেশটির সর্বোচ্চ নেতৃত্ব। একই সাথে ইসরায়েলের প্রতি সরাসরি হুমকি দিয়ে ইরান বলেছে, পরিস্থিতির প্রয়োজনে পারমাণবিক অস্ত্র ব্যবহারের দিকেও যেতে পারে তারা। সম্প্রতি ইরানের পার্লামেন্টে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ঘোষণা দেন, আমরা আর মিথ্যাচার ও সময়ক্ষেপণের আলোচনায় বসব না। ইরান এখন প্রতিরোধের শেষ ধাপে প্রবেশ করেছে। অন্যদিকে ইসরায়েল দাবি করছে, ইরান ইতোমধ্যেই 9টি পারমাণবিক বোমা তৈরির মতো পর্যাপ্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর গোয়েন্দা ইউনিট জানায়, ইরান তার ইউরেনিয়াম মজুদ 90% পর্যন্ত সমৃদ্ধ করার সক্ষমতা অর্জন করেছে, যা সরাসরি পরমাণু অস্ত্র তৈরির জন্য উপযুক্ত। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এক উত্তপ্ত প্রতিক্রিয়ায় বলেন, ইরান যদি আমাদের বিরুদ্ধে পরমাণু হামলার হুমকি বাস্তবায়নের চেষ্টা করে তাহলে তেহরান ধ্বংস হয়ে যাবে। আমরা আত্মরক্ষার সর্বোচ্চ জবাব দিতে প্রস্তুত। যুক্তরাষ্ট্র এই অবস্থাকে চরম উদ্বেগজনক বলে উল্লেখ করেছে। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা মুখপাত্র ব্রায়ান হিউজ জানান, আমরা কূটনৈতিক সমাধানে বিশ্বাসী, কিন্তু ইরান যদি সরাসরি হুমকির পথে অগ্রসর হয় তাহলে আমরা আমাদের মিত্র ইসরায়েলের পাশে থাকব। ইরান অবশ্য বলছে, তারা প্রতিরক্ষা অবস্থানে রয়েছে এবং তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। কিন্তু আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা সম্প্রতি জানায়, তেহরান তাদের পরিদর্শন কার্যক্রমে বাধা দিচ্ছে এবং একাধিক কেন্দ্রে ক্যামেরা সরিয়ে নিয়েছে, যা ইরানের উদ্দেশ্য নিয়ে সন্দেহ বাড়িয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই পরমাণু উত্তেজনা কেবল ইরান ইসরায়েল দ্বন্দ্বে সীমাবদ্ধ থাকবে না, এতে গোটা মধ্যপ্রাচ্যে একটি বিস্তৃত সংঘর্ষের ঝুঁকি রয়েছে। বিশেষ করে সিরিয়া, লেবানন ও ইয়েমেনে ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর সক্রিয়তা বাড়ছে।
হিজবুল্লাহ ইতোমধ্যে ইসরায়েল সীমান্তে পূর্ণ প্রস্তুতির ঘোষণা দিয়েছে। রাশিয়া ও চীন, যারা ইরানের ঘনিষ্ঠ মিত্র, তারা এখন পর্যন্ত সরাসরি কোনো পক্ষ নেয়নি, তবে কূটনৈতিক সমাধানের পক্ষে আহ্বান জানিয়েছে। ইউরোপীয় ইউনিয়ন এই সংকটের জন্য উভয় পক্ষের মধ্যে পুনরায় সংলাপের আহ্বান জানিয়েছে। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, এই অঞ্চলে পরমাণু যুদ্ধের ঝুঁকি বিশ্বের জন্য বিপর্যয় ডেকে আনতে পারে। আমরা সব পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানাচ্ছি। বিশ্লেষকদের মতে ইরানের আলোচনা নয় প্রতিরোধ কৌশল মূলত ঘরোয়া রাজনৈতিক চাপ ও আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মধ্যে এক ধরনের প্রতিরোধী মনোভাব। তবে পারমাণবিক অস্ত্রের ব্যবহার নিয়ে হুমকি নিঃসন্দেহে এক বিপজ্জনক মোড়। ইসরায়েল যদি মনে করে ইরান অস্ত্র ব্যবহার করতে যাচ্ছে, তবে তারা প্রিএম্পটিভ স্ট্রাইকে যেতে পারে। সেক্ষেত্রে যুদ্ধ শুধু তেহরান ও তেল আবিবে সীমাবদ্ধ থাকবে না। যুক্তরাষ্ট্র, লেবানন, সিরিয়া, এমনকি সৌদি আরবও এর অভিঘাতে জড়িয়ে পড়তে পারে। ইরান ইসরায়েল পরমাণু উত্তেজনা এখন এক সংকটজনক পর্যায়ে। সামান্য একটি ভুল হিসেব গোটা মধ্যপ্রাচ্যকে একটি রক্তক্ষয়ী যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। এখন প্রয়োজন কূটনৈতিক চাপের মাধ্যমে আলোচনার পরিবেশ তৈরি এবং অস্ত্র প্রতিযোগিতার লাগাম টেনে ধরা। অন্যথায় তেহরান থেকে তেল আবিব সবই পরিণত হতে পারে ভয়াবহ ধ্বংসস্তূপে। মধ্যপ্রাচ্যে উত্তেজনার আগুন যেন আরও তীব্র হচ্ছে। ইসরায়েলের উত্তরাঞ্চলীয় বন্দর নগরী হাইফা, রাজধানী তেল আবিব সহ বিভিন্ন শহরে আঘাত হেনেছে ইরানের একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছেন, এ হামলা শুধু প্রতীকী প্রতিশোধ নয়, বরং স্পষ্ট বার্তা যে ইরান আর পেছনে ফেরার পক্ষে নয়। শামিল মারাকিজ নিজামি ওয়া আমনিয়াতি। হাইফার আকাশে রাতে দেখা গেছে আগুনের রেখা, কেঁপে উঠেছে শহর। ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার অন্যতম স্তম্ভ আয়রন ডোম সক্রিয় থাকলেও কিছু ক্ষেপণাস্ত্র সেই প্রতিরক্ষা বলয় অতিক্রম করে পৌঁছে যায় নগরীর অভ্যন্তরে। স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, হামলায় একটি বিদ্যুৎ কেন্দ্র আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বেশ কিছু আবাসিক ভবনের জানালা ও দেয়াল ধসে পড়েছে। দ্রুত পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী ও মেডিকেল টিম। অ্যাম্বুলেন্সে করে আহতদের নেওয়া হয় হাইফা মেডিকেল সেন্টারে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় স্থানীয় বাসিন্দারা আতঙ্কে রাস্তায় নেমে এসেছে। কিছু এলাকায় দেখা গেছে সাময়িক বিদ্যুৎ বিভ্রাট। এই হামলার কয়েক ঘন্টার মধ্যেই ইসরায়েল চালায় পাল্টা অভিযান। আইডিএফ অর্থাৎ ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়েছে, তারা ইরানের একটি উচ্চ নিরাপত্তার সামরিক ঘাঁটিতে বিমান হামলা চালিয়েছে। তবে এ বিষয়ে ইরান এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বলেন, এই পদক্ষেপ আমাদের আত্মরক্ষার অংশ। যে কোনো মূল্যে আমাদের জনগণ ও ভূখণ্ড রক্ষা করব। বিশ্লেষকদের মতে ইসরায়েলের এ ধরনের জবাব কৌশলগতভাবে প্রত্যাশিত হলেও এটি পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে বলেছেন, আমরা ইসরায়েলের সুরক্ষার পাশে আছি, তবে আশা করি এই উত্তেজনা দ্রুতই রাজনৈতিক সমঝোতার দিকে এগোবে। তবে তেহরান থেকে এসেছে সম্পূর্ণ ভিন্ন বার্তা। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সাফ জানিয়ে দেন, ইসরায়েল যদি একতরফাভাবে আগ্রাসন চালিয়ে যায় তাহলে আমাদের জবাব দ্বিগুণ মাত্রায় আসবে। তিনি জোর দিয়ে বলেন, কোনো পক্ষ থেকে যুদ্ধবিরতির প্রস্তাব আসলে তা কেবল বাস্তবিক শান্তি পরিস্থিতিতে বিবেচিত হবে। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অভিযোগ করেছেন, ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও পরমাণু কর্মসূচির মাধ্যমে গোটা মধ্যপ্রাচ্যকেই অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। তিনি বলেন, আমরা এর বিরুদ্ধে কঠোর
কঠোর অবস্থানে আছি। זמן ממושך הרבה יותר ממה שהיינו רגילים עד עכשיו. বিশ্লেষকরা বলছেন এই আঘাত পাল্টাঘাতের মধ্যে যে প্রতিক্রিয়া ও পাল্টা কৌশল তৈরি হচ্ছে তা এখন কেবল সামরিক নয়, কূটনৈতিক ও মনস্তাত্ত্বিক যুদ্ধেও রূপ নিয়েছে। আর সেই দোদুল্যমান উত্তেজনায় মধ্যপ্রাচ্য এখন দাঁড়িয়ে আছে এক নতুন মোড়ে। গত কয়েক বছর ধরেই যুদ্ধের অশনি সংকেত বয়ে আনছে মধ্যপ্রাচ্য। তবে এবার প্রশ্ন উঠেছে, একই সেই বিশ্বব্যাপী সংঘাতের শুরু? ইরান ইসরায়েলের সাম্প্রতিক সংঘর্ষের জেরে একে একে জড়িয়ে পড়ছে বৈশ্বিক শক্তিগুলো। ক্ষেপণাস্ত্র, বিমান হামলা, পাল্টা অভিযান রূপ নিয়েছে বড়সড় দ্বন্দ্বে। ঘন্টার পর ঘন্টা ধরে চলছে আকাশপথে জবাবি হামলা। ইসরায়েল লক্ষ্য করে ইরান থেকে ছোড়া হচ্ছে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র। প্রতিদিনই বাড়ছে হতাহতের খবর। আর ঠিক সেই সময়ে দুনিয়ার নানা প্রান্ত থেকে আসছে বিস্ফোরক প্রতিক্রিয়া। সবচেয়ে আলোচিত বক্তব্য এসেছে পাকিস্তানের পররাষ্ট্র নীতিগত অবস্থান নিয়ে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির নিরাপত্তা পরিষদের সদস্য মোহসেন রেজাই দাবি করেন, ইরান যদি কোনো পারমাণবিক আঘাতের শিকার হয় তবে পাকিস্তান থেকে কৌশলগত সহায়তা আসবে। পাকিস্তান সরকার এই বক্তব্যের বিষয়ে আনুষ্ঠানিক কিছু জানায়নি, তবে বিষয়টি আন্তর্জাতিকভাবে উত্তেজনা বাড়িয়েছে। তিনি আরও দাবি করেন, এই সমর্থনকে আঞ্চলিক সংহতির প্রতীক হিসেবে দেখা যেতে পারে। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, পাকিস্তানের এই কথিত অবস্থান মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ করেছে। উত্তর কোরিয়াও নড়ে চড়ে বসেছে। ইরানের সামরিক স্থাপনায় ইসরায়েলের অভিযান ঘিরে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন দেশটির প্রতিরক্ষা স্থাপনা ঘুরে দেখেন। সেখান থেকে জারি করেন প্রস্তুতি জোরদারের নির্দেশ। তিনি বলেন, আঞ্চলিক পরিস্থিতি দ্রুত বদলে যাচ্ছে, আমাদের প্রতিরক্ষা সক্ষমতা সর্বোচ্চ পর্যায়ে রাখতে হবে। বিশ্লেষকরা মনে করছেন, উত্তর কোরিয়া এই উত্তেজনার সুযোগে নিজের প্রভাব বৃদ্ধি করতে চাইছে এবং এক প্রকার কৌশলগত অক্ষ তৈরি করতে আগ্রহী, যেখানে রাশিয়া, চীন ও ইরান রয়েছে। ইসরায়েলও নিচ্ছে পাল্টা পদক্ষেপ। হাইপারসনিক প্রযুক্তি ও দ্রুত প্রতিক্রিয়া সক্ষমতা বাড়ানোর জন্য ঘোষণা দিয়েছে তেল আবিব। নেতানিয়াহু জানিয়েছেন, আমরা আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে সকল প্রযুক্তি ও রণনীতির পথ খোলা রাখব। রাশিয়া ও চীন ইতোমধ্যে জাতিসংঘে একটি যুদ্ধবিরতির প্রস্তাব উত্থাপন করেছে। মস্কো ও বেইজিং স্পষ্টভাবে বলেছে, মধ্যপ্রাচ্যের এই আগুন পুরো বিশ্বের নিরাপত্তা ব্যবস্থাকে হুমকির মুখে ফেলছে। বিশ্লেষকদের মতে পরিস্থিতি এখন এমন এক জায়গায় পৌঁছেছে যেখানে প্রতিটি সিদ্ধান্তই একটি বৃহত্তর সংঘাতের দিকে নিয়ে যেতে পারে। প্রশ্ন হচ্ছে, এই উত্তেজনার শেষ কোথায়? পাকিস্তান ও উত্তর কোরিয়ার অবস্থান, রাশিয়া ও চীনের উদ্বেগ, সব মিলিয়ে যেন ইতিহাসের সেই ভয়ঙ্কর মুহূর্তগুলোর প্রতিধ্বনি ফিরে আসছে। ইসরায়েলকে আরেকটি গাজায় পরিণত করার পরিকল্পনা করছেন খামেনি। গাজা যেভাবে একটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, একই পরিণতি হতে চলেছে ইসরায়েলের, এমনটাই বলছে ইরানের একাধিক গণমাধ্যম। কারণ হিসেবে তারা উল্লেখ করেছে, তেহরানের ইউরেনিয়ামের বর্তমান মজুদ যা আছে তা থেকে মাত্র 3 সপ্তাহে 17 কেজি অস্ত্র তৈরি করতে পারবে ইরান, যা 60টি পারমাণবিক অস্ত্র তৈরির জন্য যথেষ্ট বলে দাবি করছে সমরবিদরা। ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র কর্নেল রেজা সাইয়াদ রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক বিবৃতিতে জানিয়েছেন, ইসরায়েলের কোনো শহর বাসযোগ্য থাকবে না। সোমবারের হামলা এ পর্যন্ত পরিচালিত যে কোনো হামলার তুলনায় বিধ্বংসী বলে দাবি করছে একাধিক সংবাদ মাধ্যম। বিশ্ব রাজনীতিকরা ইরান ইসরায়েল যুদ্ধ নিয়ে রুদ্ধশ্বাস সময় পার করছেন। একদিকে একের পর এক পাল্টাপাল্টি হামলা, অন্যদিকে পরমাণু অস্ত্রের ভয়।
ইসরায়েলি গোয়েন্দা সূত্র ও নেতানিয়াহুর ভাষ্য অনুযায়ী ইরান 7টি নয় 9টি পারমাণবিক বোমা তৈরির সক্ষমতা অর্জন করেছে। তবে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর সর্বশেষ মূল্যায়নে বলা হয়েছে ইরান এখনও সরাসরি পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টায় নেই, যদিও তাদের ইউরেনিয়ামের মজুদ নজিরবিহীন পর্যায়ে পৌঁছেছে। সোমবার ভোরে ইরানের ক্ষেপণাস্ত্র ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে বহু জায়গায় আঘাত হানে। তেল আবিব, হাইফা এবং দক্ষিণাঞ্চলের ঘাঁটিগুলোতে বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে। গার্ডিয়ান ও টাইমস ইউকে এর প্রতিবেদনে বলা হচ্ছে এটা ছিল এ যাবৎকালের সবচেয়ে সংঘবদ্ধ ও বিধ্বংসী হামলা। ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর হিসেবে অন্তত 14 জন নিহত ও 592 জন আহত হয়েছেন। এই হামলার সঙ্গে সঙ্গেই ইরান জানিয়ে দেয় এটি কেবল শুরু। তাদের পারমাণবিক অস্ত্র তৈরির উপাদান প্রস্তুত রাখার দাবি আন্তর্জাতিক অঙ্গনে বড় ধরনের আলোড়ন সৃষ্টি করেছে। ব্লুমবার্গের সংবাদ বিশ্লেষণে বলা হয়েছে ইরান রাজনৈতিকভাবে সিদ্ধান্ত নিলে পারমাণবিক অস্ত্র তৈরি সম্ভব। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি একাধিকবার বলেছেন যদি দেশের অস্তিত্ব হুমকির মুখে পড়ে তাহলে পারমাণবিক নীতিতে পরিবর্তন আনা হবে। এখন সেই হুমকি বাস্তব হয়ে ধেয়ে আসছে বলে বিশ্লেষকরা সতর্ক করছেন। মধ্যপ্রাচ্যে আবারও উত্তাল যুদ্ধের দামামা। ইসরায়েল ইরানের সরাসরি সামরিক সংঘাতে কেঁপে উঠছে পুরো অঞ্চল। তীব্র এই সংঘাতে প্রাণ গেছে দুই পক্ষের বহু মানুষের, ধ্বংস হয়েছে গুরুত্বপূর্ণ অবকাঠামো। ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র একযোগে আঘাত হানে ইসরায়েলের তেল আবিব, হাইফা ও বাতিয়াম শহরে। সরকারি সূত্র বলছে অন্তত 14 জন নিহত হয়েছেন, যাদের মধ্যে শিশুও রয়েছে। ভয়াবহ বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে বিদ্যুৎ কেন্দ্র ও আবাসিক ভবনগুলো। পাল্টা হামলায় জবাব দেয় ইসরায়েল। তেহরানের একটি তেল ডিপো এবং গুরুত্বপূর্ণ গ্যাস ক্ষেত্র সাউথ ফার্সে বিস্ফোরণ ঘটে। ইরানের দাবি শুক্রবার সামরিক ও বেসামরিক মিলে 78 জন এবং শনিবার আরও 60 জন নিহত হয়েছেন। এরই মাঝে আলোচনার কেন্দ্রবিন্দুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটন সূত্র জানিয়েছে সম্প্রতি ইসরায়েল এক উচ্চ পর্যায়ের গোপন পরিকল্পনা জানায় হোয়াইট হাউসকে, যার মূল লক্ষ্য ছিল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার পরিকল্পনা। কিন্তু হোয়াইট হাউস থেকে ট্রাম্প তাতে ভেটো দেন। ট্রাম্প বলেন যতক্ষণ না কোনো মার্কিন নাগরিক নিহত হয় ততক্ষণ রাজনৈতিক নেতৃত্বকে হত্যার সিদ্ধান্তে আমরা যাব না। এই বক্তব্যের পর বিশ্বজুড়ে সৃষ্টি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। ইসরায়েল এই সামরিক অভিযানের নাম দিয়েছে অপারেশন রাইজিং লায়ন। তাদের দাবি ইরানের সামরিক নেতৃত্বের একটি বড় অংশকে এই অভিযানে ধ্বংস করা হয়েছে। ইসরায়েলি বোমার আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু পারমাণবিক স্থাপনাও। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্পষ্ট করে বলেন আমরা যা করা প্রয়োজন তাই করব। ইরান আমাদের অস্তিত্বের জন্য হুমকি। তিনি আরও হুঁশিয়ারি দেন নারী ও শিশু হত্যার মূল্য ইরানকে দিতে হবে। অপরদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান হুঁশিয়ারি দিয়ে বলেন ইসরায়েলের আগ্রাসন বন্ধ না হলে আমাদের প্রতিক্রিয়া আরও সুসংগঠিত ও সর্বাত্মক হবে। তেহরান ইতোমধ্যেই যুদ্ধের জন্য দেশের পশ্চিম সীমান্তে রিজার্ভ সেনা মোতায়েন করেছে বলে জানা গেছে। এই রক্তক্ষয়ী সংঘাতের প্রভাব পড়েছে বৈশ্বিক অর্থনীতিতেও। শুক্রবার বাজার বন্ধের আগে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে গেছে 9%। বিশ্লেষকরা বলছেন পরিস্থিতি স্থিতিশীল না হলে এই দাম আরও বাড়তে পারে, যা বিশ্বব্যাপী অর্থনৈতিক চাপ তৈরি করবে। এদিকে ট্রাম্প তার এক্স ওয়ালে পোস্ট করেন ইরান যদি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হামলা চালায় তাহলে আমরা এমন শক্তি প্রয়োগ করব যা ইতিহাসে কেউ দেখেনি। তবে একই সঙ্গে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন যুদ্ধ থামাতে ইসরায়েল ও ইরানের মধ্যে একটি দ্রুত চুক্তি এখন একমাত্র পথ হতে পারে। তবে ইসরায়েল জানিয়েছে তাদের সামরিক অভিযান চলবে আরও কয়েক সপ্তাহ পর্যন্ত। এই ঘোষণায় সংঘাতের স্থায়িত্ব ও ভয়াবহতা নিয়ে উদ্বিগ্ন আন্তর্জাতিক মহল। পর্যবেক্ষকদের মতে এই সংঘাত যদি থামানো না যায় তাহলে তা সহজেই রূপ নিতে পারে এক ভয়াবহ আঞ্চলিক যুদ্ধে।